এই আপনারা সামনে যেটা দেখছেন এটাই সেই গাদ্দার, এটাই সেই বেঈমান মীর জাফরের কবর এটা। বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সমাধি। এই নবাব সিরাজউদ্দৌলা অ্যাকচুয়ালি 6 ফুট 3 ইঞ্চি লম্বা ছিল। আমাদের এখানে খুব জনপ্রিয় শিবাজিদা। আচ্ছা আচ্ছা, শিবাজিদা দেখেছেন ব্লগ? হ্যাঁ হ্যাঁ। শিবাজিদা খুব। আপনার চ্যানেলের নাম? আমার নাম হচ্ছে ব্যাকপ্যাকিং এমএস। ব্যাকপ্যাকিং এমএস, দেখুন। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। ইনাদেরকে স্যার খুব অপহেলা করে মারা হয়েছিল, কিন্তু এনাদের বাড়ি ছিল কিছু ঢাকাতে। ওপারে কি কি আছে দাদা কবর বাদে? ওটা কবর বাদে এটা হচ্ছে আজকে আমাদের নাস্তা, এটা দিয়ে শুরু হচ্ছে আজকে আমাদের যাত্রাটা। এইভাবে কখনো নাস্তা করি না আমরা। এটা হচ্ছে পুরি আর হচ্ছে ডাল, পুরি আর হচ্ছে ডাল দিয়ে হচ্ছে 20 টাকা। তো এটা খাওয়ার পরে হচ্ছে আমরা যাব নবাব সিরাজউদ্দৌলার হচ্ছে সমাধিতে। তো ওখানে কীভাবে যাব সেটা আপনাদের দেখাচ্ছি। আমাদের নাস্তা শেষ করে আমরা হ্যালো এভরিওয়ান, শুভ সকাল মুর্শিদাবাদ থেকে। তো সকালবেলায় আমরা দুজন বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 9টা। এখন যাচ্ছি সিরাজউদ্দৌলার হচ্ছে সমাধিতে। আর এটা হচ্ছে আপনাদের যেতে হলে হাজারদুয়ার। আপনি দেখতে পাচ্ছেন এই যে হাজারদুয়ারের পিছনের যে সাইডটা, মেইন গেট যেটা, সেটা থেকে আপনাকে বামে একটু হেঁটে আসতে হবে এই গঙ্গা নদীর হচ্ছে তীরে। এখান থেকে নৌকায় পার হয়ে আপনাকে সমাধিতে যেতে হবে। এর জন্য কোনো টোটো বা অটো কিছুই নিতে হবে না আপনাকে। জাস্ট 2 মিনিট হাঁটবেন, এখান থেকে হাঁটলেই পেয়ে যাবেন হচ্ছে গঙ্গার পার। এখান থেকে হচ্ছে আমরা বোটে করে পার হব। সো আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আমি যেই ঘাটের কথা বললাম, যে হাজারদুয়ারির পিছনে যেই ঘাটটা আছে, বেসিক্যালি এখানে হচ্ছে ওরকম মানুষজন নেই। তো আপনি যদি এখানে আসেন, যদি গ্রুপ হয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। যদি 1-2 জন যদি আসেন, তাহলে আপনাকে এখানে অনেক টাকা দিতে হবে, কারণ এই বোটগুলো হচ্ছে রিজার্ভ ওরকম থাকে না, মানুষজন থাকে না। সো আপনারা আমাদের দুজনের কাছে প্রায় 300 টাকা চার্জ চেয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখান থেকে একটু হেঁটে যে আবার গেটের ওখানে চলে যাবেন। ওখান থেকে আপনারা আবার টোটো নেবেন, মানে এই যে অটো। তো টোটো নিয়ে দেন হচ্ছে ওখান থেকে চলে যাবেন। সামনে আর একটা ঘাট আছে, ওখানে বেসিক্যালি সবাই পারাপার হয়। তো ওখানে গিয়ে আপনারা পার হতে পারবেন নদীটা। এটা হলো ইচ্ছাগঞ্জ ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে হচ্ছে আপনাদের পার হতে হবে। এই ঘাটের পারাপার হচ্ছে 5 টাকা করে নেবে আপনাদেরকে পার পারসন। এখান থেকে পার করে দেবে। দেন হচ্ছে ওখানে আপনারা সাইট সিন সবগুলো ঘুরে এসে আবার চলে আসবেন এই ঘাট দিয়েই। ওখান থেকে আবার আপনাদেরকে টোটো নিতে হবে। তো চলুন আগে ঘাটটা পার হওয়া যাক। তো আমরা এখন পার হচ্ছি, আর যেই নদীটা পার হচ্ছে এটা হলো ভাগীরথী নাম, বাট হচ্ছে এটার মেন নাম হলো গঙ্গা। এক এক জায়গায় এক এক নামে একে ডাকা হয়। যেমন এটাই আবার যদি আমাদের বাংলাদেশে চলে যায়, সেটাকে আমরা হচ্ছে পদ্মা বলে আখ্যায়িত করি। এখানে কোনো এন্ট্রি ফি নেই, আপনি নর্মালি চলে আসতে পারবেন, কাউকে কোনো কিছু টাকা দিতে হবে না। যদি আপনি কোনো চান এখানে একটা গাইড নিয়ে এর ডিটেলস জানতে চান, কার কবর কোনটা, সেক্ষেত্রে আপনি একটা গাইড নিতে পারেন, বাট সেটা তার সাথে কথা বলে নিতে হবে। আমরা কোনো গাইড নিই নাই আপাতত। তো আমরা যে প্রবেশ করছি এই সমাধি।
আচ্ছা, এখানে যাওয়ার পূর্বে আপনাকে হচ্ছে জুতা খুলে প্রবেশ করতে হবে। এগুলো সব কবর। স্যার এখানে ছোট বড় মিলে 17 জনের সমাধি আছে। আচ্ছা আচ্ছা। ইনাদেরকে স্যার খুব অবহেলা করে মারা হয়েছিল কিন্তু। ইনাদের বাড়ি ছিল কিছু ঢাকাতে আর কিছু ছিল বিহারে মুঙ্গেরে। সিরাজকে যখন বন্দি করে রাখে মির্জাফরের বাড়িতে, তখন সিরাজউদ্দৌলাকে বলেছিল মির্জাফর আর রবার্ট ক্লাইভ যে সিরাজ তোমার শেষ ইচ্ছে কী আছে মরার আগে? তো সিরাজউদ্দৌলা বলেছিল যে বিহারে আর কিছু ঢাকায় আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমি দেখতে চাই, এটাই হচ্ছে আমার শেষ ইচ্ছে। সে ঢাকাতে একটা ঝিঞ্জিরা প্রাসাদ আছে, ঝিঞ্জিরা প্রাসাদ আছে কিন্তু ঢাকায়, পুরাতন বহুত পুরাতন প্রাসাদ। আমাদের পুরান ঢাকায়। হ্যাঁ, তো ওইখানে ওনাদের আত্মীয় স্বজনরা কিন্তু থাকতো। ওটা কিন্তু ঘসেটি বেগমের অ্যাকচুয়ালি শ্বশুর বাড়ির এলাকা, কিন্তু এটা ওর বাবার এলাকা, কিন্তু ওর শ্বশুর বাড়িতে উনি থাকতো না, থাকতো এখানে উনি। আচ্ছা। তখন ওইখান থেকে খবর দিয়ে পাঠালো যে তোমাদেরকে সিরাজউদ্দৌলা দেখতে চায়। এই 17 জন বিহার থেকে আর ঢাকা থেকে চলে আসলো মির্জাফরের বাড়িতে সিরাজকে দেখা করার জন্য, যে আমাদের সিরাজকে মেরে দেবে। দূর দূরান্তর থেকে আসার পরে যখন মির্জাফরের বাড়িতে সব যখন উপস্থিত হয়, তখন মির্জাফর আর রবার্ট ক্লাইভ বললো এনাদেরকে যে আপনারা তো বহু দূর থেকে এসেছেন, আপনাদের তো খাবার দাবারের দরকার, তা আপনারা বিশ্রাম নেন, আপনাদের জন্য আমরা কিছু খাবার দাবার বানিয়ে দিই, আপনারা সিরাজের সঙ্গে আপনারা কথাবার্তা বলুন, দেখা সাক্ষা করুন। এই বলে এনাদেরকে কিন্তু যে খাবারটা বানিয়েছিল না, ওই খাবারে মির্জাফরের ছেলে মিরন বিষ মাখিয়ে দিয়েছিল। এনাদেরা সব সিরাজের সঙ্গে দেখা করার পরে এনাদেরকে ডেকে পাঠালো যে তোমাদের জন্য সব খাবার রেডি, আপনারা চলে আসুন, আপনারা বসে পড়ুন, আপনাদের খাবারগুলো সব বেড়ে দিই। এনাদেরকে সবকে খাবার খেতে দেয়, আর ওই খাবারে বিষ মাখিয়ে দিয়েছিল। ওই খাবার খেয়ে যখন ইনারা সব একে একে মারা যায়, তখন মির্জাফর আর রবার্ট ক্লাইভ বলছে যে এনাদেরকে তো মারার জন্য ডাকা হয়নি, এনাদেরকে তো দেখা করার জন্য ডাকা হয়েছে, এনাদেরকে কে এই জিনিস করলো, কে মারলো? মির্জাফরের ছেলে মিরন ডাইরেক্ট বলছে যে এনাদেরকে আমি মেরেছি, আমি খাবারের সঙ্গে বিষ মাখিয়ে দিয়েছি। এনাদেরকে যদি না মারি তাহলে এনারা পরবর্তী এনারা সিরাজের হয়ে দাবি করতে পারে বা যুদ্ধ ঘোষণা করতে পারে, এই কারণেই মেরে দিয়েছিল। মারার পরে যখন দেখলো যে এনাদের বডিগুলো তার ফেলে দেওয়া যায় না, সিরাজের আপন লোক সব, এনাদের বডি যদি ফেলে দেয় তখন দেখলো যে আশেপাশের মানুষ যদি খেপে যায় তাহলে ওনারা আর কিন্তু পালানোর রাস্তা পাবে না। তখন ওনারা কী করলো, দলবল নিয়ে সব বডিগুলোকে নিয়ে এসে এখানে এক রাত্রে সমাধিগুলো দিয়ে যায়। এই 17 জনের মধ্যে ইতিহাসে এখানে কারোর নাম পাওয়া যায়নি। এনাদেরকে যেই দিনকে ডেকেছিল সেই দিনই মেরে দিয়েছিল। ওই মাঝখানে উঁচু দুটো দেখছেন, জি জি, ওনারা দুইজন বয়স্ক মৌলবী ছিল, এই কারণে ওনাদের সমাধি একটু উঁচু করে দিয়েছিল সম্মান জানিয়ে, মেরে টেরে আবার সম্মান। এই কবরগুলো কোনো স্পেসিফিকভাবে নাম লেখা নাই যে কোনটা কার কবর। তো আমরা যাচ্ছি ভিতরের দিকে, হয়তো বা ভিতরেই আছে নবাব সিরাজউদ্দৌলার হচ্ছে সমাধি, সেই জায়গা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জায়গাটা এত পিসফুল যে এখানে বসে মনে হয় আপনি কয়েকটা ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। চারিদিকে যেই পাখির আওয়াজ, পাখির ডাক আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সমাধি। এই নবাব সিরাজউদ্দৌলা অ্যাকচুয়ালি 6 ফুট 3 ইঞ্চি লম্বা ছিল। এনার বডিটাকে পুরো কেটে টুকরো টুকরো করে দিয়েছিল, এত রাগ ছিল ইংরেজদের। বডিটাকে সেলাই করে গোটা মুর্শিদাবাদ ঘুরিয়েছিল হাতির পিঠে করে, দিয়ে এখানে এনে সমাধি দিয়েছিল। কারণ ইনি মারা যাওয়ার আগে বলেছিল যে তোমরা আমাকে যেখানেই মারো বা যেখানেই হত্যা করো, আমার সমাধিটা যেন আমার দাদুর পাশেই হয়। সেই হাতিটা যেটা সবচেয়ে বেশি ভালোবাসতো, সেই হাতিতে করেই সিরাজের পাশে হয়েছে ওনার পালিত ভাই, নাম হচ্ছে মির্জা মেহেদি। সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম তাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছিল। 14 বছরের ছেলে ছিল, তাকে মাটিতে ফেলে হাতির পা দিয়ে চিপে মারা হয়েছিল। আর ইনার পায়ের নিচে হয়েছে ওনার স্ত্রী লুৎফান্নেসা। ইনার অ্যাকচুয়ালি ভালো নাম ছিল লুৎফা রাজকুমারী, ইনি ছিল হিন্দুর মেয়ে। এই লুৎফান্নেসা আলীবর্দী সিরাজউদ্দৌলার বাড়ির কাজের মেয়ে ছিল। আলীবর্দী সমাধি সিরাজউদ্দৌলা নিজের হাতে দিয়েছিল 1756 সালে। সিরাজকে যখন নবাবি দিয়েছিল, আলীবর্দী সিরাজউদ্দৌলাকে বলে দিয়েছিল যে সিরাজ তোমাকে তো আমি নবাবি দিয়ে গেলাম, আর আমি সবথেকে বেশি টাইম পাস করেছি এই খোঁজবাগে, তাই আমি মারা গেলে যেন আমার খোঁজবাগে তুমি সমাধিটা দিও।
সিরাজউদ্দৌলাকে নবাবী দেওয়ার পরে ইনি আলীবর্দী কিছুদিন পরে মারা গেছিলেন অসুস্থ হয়ে। একটা জিনিস খেয়াল করবেন এখানে আসলে ওই এন্ট্রি গেট থেকে ইন গেট পর্যন্ত, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি আর কি, এটা হলো শেষ গেট এই পর্যন্ত, তারপরে মসজিদ। তো এই গেটগুলো এমনভাবে করা যে আপনি একবারে বাইরে কে দাঁড়িয়ে আছে এখান থেকে দেখতে পাবেন। তো মোটামুটি সমাধিখোলা কে কার এখানে আসলে ওরকম চিহ্নিত করে দেয়া নাই কোনটা কার। এটা ছিল তার নবাব সিরাজউদ্দৌলার দাদার। এখানে শুয়ে আছেন নবাব সিরাজউদ্দৌলা, তার সামনেই আমি দাঁড়িয়ে আছি, আপনি দেখতেই পাচ্ছেন। আমরা গাইড নিয়েছি, আসলে আপনার এখানে আসলে একটা গাইড নেবেন, গাইড হচ্ছে ফি অনলি 50 টাকা। তো উনি আর কি এখানকার কোথায় কার কবর আছে না আছে সব কিছু উনি বলে দেবে এখানে। নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী এখানে তার বাসা ছিল, উনি এখানেই থাকতেন। এই যে যেই দেয়ালটা দেখতে পাচ্ছেন ওই দেয়ালটার ওখানে। জায়গাটা আসলেই মানে এত সুন্দর একটা জায়গা, আমার খুবই ভালো লাগতেছে। মানে এই জায়গাটা ঠান্ডা, মানে অনেক গরম পড়ছে, তারপরেও যদি আপনি একটা ছায়া জায়গায় যদি আপনি বসে থাকেন তো খুবই ভালো লাগবে। আর প্রাচীর দিয়ে ঘেরা যেই কবরটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আরেক মীর জাফর বলা যায়। নবাব যখন পালিয়ে যাচ্ছিল যুদ্ধর শেষ সময়ের দিকে, ওই ব্যক্তি এবং তার সাথে আরও দুজন তাদেরকে ধরিয়ে দেয়, শনাক্ত করে দেয়। এই হলো নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কাছে। আসলে এর পরের আমরা গন্তব্য হচ্ছে সেই মীর জাফর, যেই বেঈমান, সেই বেঈমানের কাছে আমরা এখন যাব তার সমাধি দেখতে। তো চলুন সেখানে যাওয়া যাক। এটা হচ্ছে সেই মীর জাফর এবং তার পরিবারিক কবরস্থান। 1100 জন মানুষের এখানে সমাধি আছে। তো এটার টিকিট মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। আসলে এখানে কোনো কবরের উপরে ওইভাবে নাম লেখা নাই কার কোনটা কবর। তো যাই হোক, আমরা এখন চেষ্টা করব যে মীর জাফরের যেই কবরটি সেটি আর কি বের করার বা শুনে আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমরা একটু ঘুরে দেখি জায়গাটা কেমন। আমাদের এখানে খুব জনপ্রিয় শিবাজিদা। আচ্ছা আচ্ছা, শিবাজিদা দেখেছেন ব্লগ? হ্যাঁ হ্যাঁ, শিবাজিদা খুব। আপনার চ্যানেলের নাম? আমার নাম হচ্ছে ব্যাকপ্যাকিং এমএস। ব্যাকপ্যাকিং এমএস, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। এখানেও কবর দেখছেন, ছোট বড় বাচ্চাদের অসংখ্য কবর এখানে আছে। এদিক দিয়েও বিশাল বড় জায়গাটা। এই আপনারা সামনে যেটা দেখছেন এটাই সেই গাদ্দার, এটাই সেই বেঈমান মীর জাফরের কবর এটা। আর এগুলো তাদেরই পরিবারের অংশীদারগণ এরা এখানে শুয়ে আছে। আর এখানে আসলে ডিটেলস জানতে হলে আপনাকে একটা গাইড নিতে হবে। এখানে গাইড নিতে হলে 50 টাকা ফি দিতে হবে ওনাকে। ওই যে ওখানে উনি আছে, আরেকজনকে গাইড করছে। সো আপনারা এখানে এসে যদি একটা গাইড নেন, সেক্ষেত্রে আপনার ইতিহাস সম্বন্ধে বা এই কবর সম্বন্ধে, এই গাদ্দারের সম্বন্ধে সব কিছু ভালো জানতে পারবেন মোটামুটি। তো আমাদের আজকে সময় স্বল্পতার কারণে আমি গাইডটা নেই নাই, এই কারণ হচ্ছে আমাদের এখন যে ট্রেন ধরতে হবে। তো যদি গাইড নেই মিনিমাম অনেক আধা ঘন্টা 40 মিনিট চলে যাবে। সো এই জন্য আমরা মোটামুটি ঘুরে দেখালাম আপনাদেরকে। আপনারা আসবেন এখানে, এই মীর জাফরের কবরস্থান আপনারা পরিদর্শন করবেন, ভালো লাগবে, দেখতে পারবেন ইতিহাসের সেই গাদ্দার বেঈমানের কবর এখানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকে মীর জাফরের কবরস্থান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন আমরা যাচ্ছি
কলকাতার পথে। সো কলকাতা নিয়ে নতুন একটা ব্লগ আসছে, অবশ্যই আমাদের সাথে থাকুন। কলকাতাতে কোথায় ঘুরবেন, কোথায় যাবেন, কম টাকায় কিভাবে খাওয়া দাওয়া করবেন, সব কিছু মানে একটা বাজেট ট্রাভেলের ডিটেলস আমি নেক্সট ব্লগে আপলোড করব। তো চলুন শুরু করা যাক কলকাতার ব্লগ।